গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 4 ক্লাসটা আজকে হবে। এর আগে অলরেডি আগস্ট মাসের ওপর থেকে 3টে পার্টে ক্লাস হয়ে গেছে। তাছাড়া জুলাই মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হয়ে গেছে। এছাড়া জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোও কিন্তু তোমাদের করানো আছে। তাই প্রত্যেককে বলছি, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখবে, কারণ সেখান থেকে কিন্তু অবশ্যই সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রতিটা এক্সামের জন্য সেখান থেকে কোশ্চেন তোমাদের থাকবে। তো শুরু করছি আজকে আগস্ট মাসের পার্ট 4 ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড আদিতি পোর্টাল ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স? কোন রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য অদিতি পোর্টাল চালু করেছে? তো অদিতি পোর্টাল, এই পোর্টালটা চালু করেছে কেরালা গভর্নমেন্ট। কেরালা রাজ্য সরকার কিন্তু এই অদিতি পোর্টালটা চালু করেছে। এই অদিতি যে পোর্টাল, এই পোর্টালে কি বলা হয়েছে বা এই প্রকল্পের দ্বারা রাজ্য সরকার কি করবে? এই প্রকল্পের দ্বারা বাইরের রাজ্য থেকে কেরালা রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আসছে, অর্থাৎ পরিযায়ী যে সমস্ত শ্রমিকদের কথা বলা হয়, বাইরের রাজ্য থেকে, সাপোজ ধরো বাইরের অন্য কোনো স্টেট থেকে পশ্চিমবঙ্গে আসলো, এসে তারা কাজ করছে, তাদেরকে কি বলা হয়? বলা হয় পরিযায়ী শ্রমিক। তো এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা যখন কেরালায় যাচ্ছে, এর ফলে কেরালাতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে রাজ্য সরকারের সেটা ম্যানেজ করতে কিন্তু অনেক মুশকিল হচ্ছে। তাই রাজ্য সরকার, অর্থাৎ কেরালা রাজ্য সরকার অদিতি পোর্টাল নামক একটা পোর্টাল তারা লঞ্চ করেছে। এই পোর্টালের মাধ্যমে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশন করার ফলে কেরালা গভর্নমেন্ট জানতে পারবে যে তার রাজ্যে বাইরের রাজ্য থেকে কতজন শ্রমিক এসেছে বা কতজন শ্রমিক এসে কাজ করছে। এছাড়া এই পোর্টাল থেকেও যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা সেখানে যাবে তাদেরও কিন্তু সরকারের তরফ থেকে, অর্থাৎ কেরালা গভর্নমেন্টের তরফ থেকে অনেক সুযোগ সুবিধা প্রোভাইড করা হবে। কেরালার প্রসঙ্গ যেহেতু আসলো, কেরালার ক্যাপিটাল কি? অনেকবার পড়িয়েছি, কেরালার ক্যাপিটাল হলো তিরুবানান্তপুরম। তোমাদের সহজে মনে রাখার উপায় কি বলে দিয়েছিলাম? বলেছিলাম যে অপশান দেখবে, অপশানে ইংলিশ ফরম্যাট দেখবে। ইংলিশ ফরম্যাটের মধ্যে সব থেকে বড় নাম যেটা থাকবে সেটাই হবে কেরালার ক্যাপিটাল, অর্থাৎ তিরুবানান্তপুরম হলো কেরালার ক্যাপিটাল। কেরালার চিফ মিনিস্টার কে? বর্তমান কেরালার বর্তমান চিফ মিনিস্টার হলেন পিনারাই বিজয়ান। পিনারাই বিজয়ান হলেন কেরালার বর্তমান চিফ মিনিস্টার। আর কেরালার বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো আরিফ মোহাম্মদ খান, হলেন কেরালার বর্তমান গভর্নর। একটা কথা বলে রাখি, প্রতিটা ক্লাসেই বলা হয় কথাটা, যদি চিফ মিনিস্টার এবং গভর্নর, সাপোজ ধরো এই ক্লাসটা তোমরা 1 মাস কিংবা 2 মাস পরে দেখছো, এবং চিফ মিনিস্টার, গভর্নর আর যেখানে যেখানে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার আমি পড়াই, তো এইগুলো যদি চেঞ্জ হয়ে যায় গুগল দেখে একটুখানি আপডেট করে নেবে, কারণ চেঞ্জ হতেই পারে চিফ মিনিস্টার, গভর্নর আর অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট। তো এগুলো অবশ্যই গুগল থেকে তোমরা একটু আপডেট করে নেবে। আর যে এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের নোট ডাউন করানো হচ্ছে, অর্থাৎ তোমাদের বোর্ড ওয়ার্কিং যে জিনিসগুলো করানো হচ্ছে, এগুলো খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। পিডিএফ কীভাবে ডাউনলোড করতে পারবে? প্রত্যেকটা ক্লাসের, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে একটা টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই টেলিগ্রামের লিঙ্কটার উপরে ক্লিক করবে টেলিগ্রামে, তাহলে সরাসরি তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। সেখানে তোমাদের অ্যাড ফ্রেন্ড টাইপের ধরনের করতে হবে, তারপরে আমি যখন অ্যাড করাবো তখন তোমরা সম্পূর্ণভাবে যুক্ত হবে। তো তাতে ঘাবড়ানোর দরকার নেই, আমি অ্যাড করিয়ে নেব। প্রত্যেক দিন কিন্তু রাত্রে করে অ্যাড করিয়ে নেওয়া হয় যারা যারা রিকোয়েস্ট পাঠায়। তো যাই হোক, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারবে এবং টেলিগ্রাম থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট যেগুলো এক্ষুনি বললাম সেটাই নোট ডাউন করানো আছে। এই প্রকল্পটি পরিযায়ী শ্রমিকদের নিবন্ধ প্রক্রিয়া সহজতর করে, যা বললাম তাই এখানে লেখা আছে। আর ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে, এইটা মাথায় রাখবে। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে কবে পালন করা হয়? পালন করা হয় 18 ডিসেম্বরে ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে পালন করা হয়। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের প্রথম লং রেঞ্জ রিভলভারের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়াস ফার্স্ট লং রেঞ্জ রিভলভার? তো ভারতের প্রথম লং রেঞ্জ রিভলভার, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এর রেঞ্জ কত? এর রেঞ্জ হলো 50 মিটার। 50 মিটার দূর পর্যন্ত এ কিন্তু গুলি চালাতে পারবে। তো এর নাম কি? এর নাম হলো প্রবাল। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
এখানে দেখো এর উপরে ফ্যাক্টগুলো নোট ডাউন করানো আছে। এই যে প্রবাল যে রিভলভারটা, এই রিভলভারটা কোন কোম্পানি তৈরি করেছে? কোম্পানি তৈরি করেছে AWEIL। এর ফুল ফর্ম হলো অ্যাডভান্স ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানির দ্বারা এই প্রবাল নামক যে রিভলভারটা, সেই রিভলভারটা ডিজাইন করা হয়েছে এবং তৈরি করা হয়েছে। এটা কোথায় অবস্থিত? এই AWEIL এই কোম্পানিটা কানপুরে অবস্থিত এবং এর ডিরেক্টর পদে নিযুক্ত আছেন, এর নামটাও মাথায় রাখবে, AK মৌরিয়া হলেন এর ডিরেক্টর। এই বন্দুকের রেঞ্জ এক্ষুনি বললাম 50 মিটার, এর ওজন 700 গ্রামের মতো এবং বন্দুকটা নাগরিকদের অ্যাক্সেসের জন্যও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যেমনটা তোমরা জানো যে কোনো আম নাগরিক, কোনো আম জনতা বন্দুক রাখতে পারে, লাইসেন্স নিয়ে রাখতে পারে, তো তাদের জন্য কিন্তু বন্দুকটা অ্যাভেলেবেল করা হবে। চলে আসো পরের কোশ্চেনে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে ভারতের স্থান কত? তো এই অলিম্পিয়াডের ওপরে দুটো কোশ্চেন অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে, একটা হলো ম্যাথ অলিম্পিয়াড আর একটা হলো বায়োলজি অলিম্পিয়াড। দুটোই কিন্তু তোমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ানো হয়ে গেছে। তো তেমনটাই হলো জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াড, অর্থাৎ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের ওপরে অলিম্পিয়াড গেমস। তো হোয়াট ওয়াজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক অ্যাট দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স? তো ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক ছিল দ্বিতীয়তম। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফার্স্ট র্যাঙ্কে কে ছিল? ফার্স্ট র্যাঙ্কে ছিল আমেরিকা এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে। তো এর আগের যে দুটো অলিম্পিয়াড সে দুটো আরেকবার রিভাইজ করে দিচ্ছি, যে দুটো তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। একটা হলো ম্যাথস অলিম্পিয়াড, ম্যাথস অলিম্পিয়াড। আচ্ছা, তোমাদের কাছে কোশ্চেন থাকছে, যত সময় আমি লিখছি তত সময় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ম্যাথস অলিম্পিয়াডে ভারতের র্যাঙ্ক কত ছিল এবং ম্যাথস অলিম্পিয়াড কোথায় আয়োজন করা হয়েছিল। আর একটা পড়িয়েছিলাম কি, ফার্স্টেই পড়িয়েছিলাম, সেটা হলো বায়োলজি, বায়োলজি অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড। তো ম্যাথ অলিম্পিয়াডে এটার আয়োজন করা হয়েছিল কোথায়? এটা আয়োজন করা হয়েছিল চিবা, চিবা কোথায়? চিবা চায়নাতে, সরি চিবা জাপানে, জাপানে এর আয়োজন করা হয়েছিল। এবং ভারতের র্যাঙ্ক কত ছিল? ইন্ডিয়াস র্যাঙ্ক, ইন্ডিয়াস র্যাঙ্ক ছিল 9th। ভারতের র্যাঙ্ক কত ছিল? ভারতের র্যাঙ্ক ছিল 9th। আর বায়োলজি অলিম্পিয়াড এটার আয়োজন কোথায় করা হয়েছিল? জায়গার নাম আমি দেশের নাম বলে দিচ্ছি, UAE। জায়গার নামটা কি? কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং বায়োলজি অলিম্পিয়াডে ভারতের র্যাঙ্ক কত ছিল? ইন্ডিয়ার র্যাঙ্ক, তো ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল ফার্স্ট, অর্থাৎ ভারত কিন্তু ফার্স্ট পজিশনে ছিল বায়োলজি অলিম্পিয়াডে। সুতরাং কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউএইর কোথায় হয়েছিল আয়োজন? ইউএইর আল এন, বারবার বলেছিলাম জায়গার নামটা মুখস্থ রাখতে। ইউএইর আল এনে বায়োলজি অলিম্পিয়াড কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আর এই অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এটার আয়োজন কোথায় হয়েছে? এটার আয়োজন হয়েছে পোল্যান্ডে। তো তিনটে করানো হলো, তিনটে অলিম্পিয়াড, তিনটে অলিম্পিয়াডে মাথায় রাখবে। এই অলিম্পিয়াড গেমসটা কি এটা কিন্তু অলরেডি ডিসকাস করেছে জুলাই মাসের, তো জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নেবে। তো দেখো এর উপরে যেগুলো বললাম সেটাই এখানে নোট ডাউন করানো আছে। পোল্যান্ডের চোরজোতে এটা অনুষ্ঠিত হয়েছিল, ফার্স্ট র্যাঙ্কে ছিল। এখানে একটুখানি মিস্টেক আছে, ফার্স্ট র্যাঙ্কে ছিল USA, আমেরিকা ছিল, সেকেন্ড র্যাঙ্কে ছিল ইন্ডিয়া। আর ইন্ডিয়া 4টে গোল্ড এবং একটা সিলভার জয়লাভ করেছিল। প্রথম অলিম্পিয়াড 2017 সালে কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, কিন্তু যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হও প্রত্যেক দিন তাদের ক্ষেত্রে ইনফরমেশনটা। আমাদের এই চ্যানেলে যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্লাস যদি তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারো, থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা রেকর্ডেড ফরম্যাটেও ক্লাসগুলো করতে পারবে। তো যার মধ্যে দেখতে পাচ্ছ পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ। তো এইগুলোর উপরে বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড ব্যাচটা মূলত পুলিশের এক্সামের জন্য, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি লেডি কনস্টেবল এন্ড মেন্স, ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড এসআই, এগুলোর উপরে বেস করে আমাদের সেকেন্ড ব্যাচ। আর থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে আমাদের
এসএসসি এর এক্সামের জন্য, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, তো এই এক্সামগুলোর উপরে বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। তো এই তিনটে ব্যাচেই কিন্তু রেগুলার বেসিসে ক্লাস অলরেডি চলছে এবং সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা এক্সামের সিলেবাস ওয়াইজ কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাস এখানে প্রোভাইড করা হয়। এই ক্লাসগুলো করার জন্য তোমাদের কি করতে হবে, জাস্ট তোমাদের এই গ্রুপে জয়েন হতে হবে বা এই ব্যাচে জয়েন হতে হবে। ব্যাচে জয়েন হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করতে হবে, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, এই সমস্ত ব্যাচে ক্লাস করার জন্য অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো রকম ফিজ লাগে না, সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমিশন এবং ক্লাসগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকে। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমান যে চ্যানেলটাতে ক্লাসটা করছো সেই চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের সম্পূর্ণ জিকে জিএস এর ক্লাস চলছে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা জানো, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট, এছাড়া তোমাদের স্ট্যাটিক জিকে জিএস, এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো চলছেই, এর পাশাপাশি রিজনিং অ্যান্ড ইংলিশ এই ক্লাসগুলোও কিন্তু তোমাদের এই চ্যানেলে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ করানো হবে। এছাড়া ম্যাথের ক্লাস করানোর জন্য তোমাদের আরও আরেকটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এটা আমাদের নতুন চ্যানেল, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার বেসিসে ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করো এবং তোমরা যদি নির্দিষ্ট ব্যাচে অ্যাড হতে চাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে করানো হলো সেই নাম্বারকে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে। তো চলে আসো পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, প্রতি বছর সদ্ভাবনা দিবস কবে পালন করা হয়? হোয়েন ইজ দ্য সদ্ভাবনা দিবস অবজার্ভড এভরি ইয়ার? তো সদ্ভাবনা দিবস, এই দিবসটা পালন করা হয় কার স্মৃতিতে? রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, এনার জন্মবার্ষিকীর ওপরে বেস করে এই সদ্ভাবনা দিবসটা পালন করা হয়। তাহলে ইনি কবে জন্মগ্রহণ করেছিলেন? ইনি জন্মগ্রহণ করেছিলেন 20 আগস্ট সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন। তো 20 আগস্ট যেহেতু তিনি জন্মগ্রহণ করেছিলেন, তো এক্ষুনি বললাম এনার জন্মবার্ষিকী অনুসারেই কিন্তু সদ্ভাবনা দিবস পালন করা হয়, অর্থাৎ 20 আগস্ট সদ্ভাবনা দিবসটা পালন করা হয়। রাজীব গান্ধীর থেকে একটা ফ্যাক্ট মাথায় রাখবে, যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে কম বয়সী প্রাইম মিনিস্টার, ভারতের সব থেকে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার কে ছিলেন? তো ভারতের সব থেকে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার ছিলেন রাজীব গান্ধী। মাত্র 40 বছর বয়সে কিন্তু তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 1991 সালে এসে এলটিটিই এনাদের দ্বারা তিনি আত্মঘাতী বোমায় কিন্তু তিনি মারা গিয়েছিলেন। তো সদ্ভাবনা দিবস কার স্মৃতিতে পালন করা হয়? এটা পালন করা হয় রাজীব গান্ধীর স্মৃতিতে, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। ইনি ভারতের 6তম প্রধানমন্ত্রী ছিলেন। তো এছাড়াও রাজীব গান্ধীর সদ্ভাবনার ওপরে রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার দেওয়া হয়। কি দেওয়া হয়? রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার। এই রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার 2023 কে পেয়েছে? কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার 2023 এটা পেয়েছে বনস্থলী বিদ্যাপীঠ। বনস্থলী বিদ্যাপীঠ 2023-এ রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার, এই পুরস্কারে সম্মানিত হয়েছে এবং এটা কততম সংস্করণ ছিল? এটা ছিল 25তম সংস্করণ ছিল, অর্থাৎ 25th এডিশন ছিল। এবং এই যে রাজীব গান্ধী সদ্ভাবনা যে পুরস্কার, তোমরা প্রত্যেকেই জানো কোনো না কোনো পুরস্কারে, প্রতিটা পুরস্কারে কিন্তু কিছু কিছু প্রাইজ মানি দেওয়া হয়। তো এই রাজীব গান্ধী সদ্ভাবনা যে পুরস্কার, এই পুরস্কারে প্রাইজ মানি হিসেবে 10 লাখ টাকা কিন্তু প্রাইজ মানি প্রোভাইড করা হয়। আর রাজীব গান্ধীর সদ্ভাবনা যে দিবস, এই সদ্ভাবনা দিবসের পাশাপাশি একে
হারমোনি ডেও কিন্তু বলা হয়ে থাকে, হারমোনি ডে। তো হারমোনি দিবস কবে পালন করা হয়? তো এই একই অ্যান্সার, সদ্ভাবনা দিবস, অথবা একে বলা হয় কি হারমোনি ডে। তো এই দিবসটা পালন করা হয় কবে? 20 আগস্টে। এর উপরে ফ্যাক্টগুলো এখানে দেখো নোট ডাউন করানো আছে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী স্মরণে এই দিনটা পালন করা হয়। এই বছর 79তম জন্মবার্ষিকী পালিত হয়েছে এবং 1991 সালে একজন এলটিটিইর আত্মঘাতী বোমারুর দ্বারা কিন্তু তিনি নিহত হয়েছিলেন। চলে আসো পরের কোশ্চেনে। 20 আগস্ট 2023 সালে কততম মণিপুরি ভাষা দিবস উদযাপন হলো? হুইচ মণিপুরি ল্যাঙ্গুয়েজ ডে ওয়াজ অবজার্ভ অন 20 আগস্ট 2023? তো 2023-এর 20 আগস্টে মণিপুরি যে ভাষা দিবস, সেই মণিপুরি ভাষা দিবসের কততম? এটা ছিল 32তম। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কেন 32তম? কারণ তোমরা প্রত্যেকেই জানো, যখন ভারতের সংবিধান লাগু হয়, কবে সংবিধান লাগু হয়েছিল? লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। তো এই সংবিধান যখন লাগু হয়, সেই সংবিধান লাগুর টাইমে ভারতে কতগুলো, মানে সংবিধানে কতগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছিল? 14টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছিল। তো কোশ্চেন দেয় এইভাবে যে প্রাথমিক অবস্থায় ভারতের সংবিধানে কতগুলো ল্যাঙ্গুয়েজ, কতগুলো সরকারি ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা ছিল 14টা ল্যাঙ্গুয়েজের কথা। বর্তমানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখন ল্যাঙ্গুয়েজের সংখ্যা এসে দাঁড়িয়েছে কটা? এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা এসে দাঁড়িয়েছে 22টা। অর্থাৎ নতুন 8খানা ল্যাঙ্গুয়েজ কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে। আর বর্তমান টাইমে এখন ল্যাঙ্গুয়েজের সংখ্যা কি? ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো 22টা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলো কোন শিডিউলে বলা হয়েছে? এগুলো বলা হয়েছে 8ম শিডিউল, 8 তফসিল বা 8 শিডিউলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। তো এই যে 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, এই 8টা ল্যাঙ্গুয়েজ কবে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে, এইগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দেয় যে সর্বপ্রথম কোন ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল। তো সর্বপ্রথম এই 14টা ল্যাঙ্গুয়েজের পরে 15তম ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড হয়েছিল কি? অ্যাড হয়েছিল সিন্ধি ল্যাঙ্গুয়েজ। কবে অ্যাড হয়েছিল? এই সিন্ধি ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছিল 1967 সালে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 21তম, 21st সংশোধনী, 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সিন্ধি ল্যাঙ্গুয়েজটা ভারতের সংবিধানে অ্যাড হয়েছিল। এরপর অ্যাড হয়েছিল 3টে ল্যাঙ্গুয়েজ একসাথে। তার শর্টকাট ফর্ম কিন্তু একবার তোমাদের পড়ানো হয়েছে, মনে রাখতে বলেছিলাম নামাক। তো NM-কে আমরা যেমন হোয়াটসঅ্যাপে মেসেজ করি, শর্ট ফর্মে মেসেজ করি, যেমন মর্নিংকে MRNG, তো সেইভাবেই এখানে শর্ট ফর্মেই মাথায় রাখো NM-কে থেকে নামাক শব্দটা মাথায় রাখবে। তো এই নামাক থেকে মাথায় রাখবে N ফর কি? N ফর হলো নেপালি ল্যাঙ্গুয়েজ, N ফর নেপালি, M ফর হলো মণিপুরি, M ফর মণিপুরি, আর K ফর কোঙ্কানি। তো এই 3টে ল্যাঙ্গুয়েজ কোঙ্কানি, এই 3টে ল্যাঙ্গুয়েজ একসাথে অ্যাড হয়। কবে অ্যাড হয়েছিল? 1992 সালে অ্যাড হয়েছিল। 1992 সালে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 71তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছিল, 71তম সংশোধনীর মাধ্যমে। তাহলে 1992 থেকে 2023 সাল পর্যন্ত কত বছর হয়ে গেছে? 32তম হয়ে গেছে। তো সেই কারণে 32তম মণিপুরি ভাষা দিবস পালন করা হয়েছে এই বছরে। এরপর আরও 4টে ল্যাঙ্গুয়েজ, টোটাল 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। তাহলে 14 আর 4 এখন কটা হলো? 18টা। তাহলে এখনো বাকি 4টে ল্যাঙ্গুয়েজ থেকে গেছে। বাকি 4টে ল্যাঙ্গুয়েজ একসাথেই অ্যাড হয়েছে, সেটা মনে রাখার জন্য কি বলেছিলাম আমরা? ম্যাথে পড়ি কি বডমাস রুল, সেখান থেকেই মনে রাখতে বলেছিলাম BDMS, একে মনে রাখবে বডমাস হিসাবে। তো বি ফর কি? বি ফর বোডো, ডি ফর হলো ডুগরি, এম ফর হলো ম্যাথলি, আর এস ফর সান্তালি। এই 4টে ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত শেষ অ্যাড হয়েছে। কবে অ্যাড হয়েছে? 2004 সালে। এরপর কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি ল্যাঙ্গুয়েজ অ্যাড হওয়ার জন্য, অর্থাৎ 8ম শিডিউলে এখনো পর্যন্ত কিন্তু আর কোনো অ্যামেন্ডমেন্ট হয়নি। তো 2004 সালে কততম অ্যামেন্ডমেন্ট? 92তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 92তম
সংশোধনীর মাধ্যমে এই 4টে ল্যাঙ্গুয়েজ আমাদের ভারতের সংবিধানে অ্যাড হয়েছে এবং এখন টোটাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা 22টা। এখানে ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গ যেহেতু এসছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কিন্তু আমি নোট ডাউন করিয়ে রেখেছি। ক্লাসিক্যাল যে 6টা ল্যাঙ্গুয়েজ আছে সেই 6টা ল্যাঙ্গুয়েজ কোন বছর বছর অ্যাড হয়েছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো 32তম মণিপুরী দিবস এক্ষুনি আলোচনা করলাম। 71তম সংশোধনীর মাধ্যমে 20 আগস্ট 1992তে ভারতের সংবিধানে 8ম তফসিলিতে মণিপুরী এই ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেই কারণে 20 আগস্ট মণিপুরী ভাষা দিবস পালন করা হয়। প্রাথমিকভাবে 14টা ভাষা ছিল ভারতের সংবিধানে। আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, দেখো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে কথাটা বললাম, কটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে ভারতে, কোশ্চেন জানতে চাই। 6টা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, কি কি? তামিল, সংস্কৃত, কান্নাড়, তেলেগু, মালায়ালাম, ওড়িয়া। এইভাবে পরপর মনে রাখবে, কারণ এখানে জানতে চাই যে তামিল কবে অ্যাড হয়েছিল। তো তামিল সবার প্রথম অ্যাড হয়েছিল 2004 সালে। নেক্সট বছর সংস্কৃত অ্যাড হয়েছিল। তারপর 3 বছর পরে দুটো ল্যাঙ্গুয়েজ একসাথে অ্যাড হয়, অর্থাৎ কান্নাড় অ্যান্ড তেলেগু, এটা অ্যাড হয় 2008 সালে এসে। মালায়ালাম অ্যাড হয় 2013 সালে এবং সর্বশেষ যে ভাষাটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড হয়েছে সেটা হলো ওড়িয়া ল্যাঙ্গুয়েজ 2014 সালে। নেপালি ল্যাঙ্গুয়েজ ডে, যেহেতু মণিপুরি, নেপালি অ্যান্ড কোঙ্কানি তিনটেই 20 আগস্ট 1992 সালে একসাথে অ্যাড হয়েছিল, তো সেই কারণে নেপালি ল্যাঙ্গুয়েজ ডেটাও পালন করা হয় 20 আগস্টে। চলে আসো পরের কোশ্চেন। টিউলিপ বাগান ভারতের কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, যেটা এশিয়ার বৃহত্তম টিউলিপ স্বর্গ, অর্থাৎ টিউলিপ প্যারাডাইস? টিউলিপ গার্ডেন অফ হুইচ ইন্ডিয়ান স্টেট অবলিক ইউটি হ্যাজ বিন হেল্ড অ্যাজ এশিয়াস লার্জেস্ট টিউলিপ প্যারাডাইস? তো এই টিউলিপ বাগান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে? তো এটা আছে ভারতের জম্মু অ্যান্ড কাশ্মীরে। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে দেখো এই টিউলিপ গার্ডেনের ওপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যেটা এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেন হিসেবে পরিচিত, এবং এই টিউলিপ গার্ডেনটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনে প্রবেশ করেছে। এই টিউলিপ গার্ডেনের আগের নাম কি ছিল? কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে, সিরাজ বাগ এর আগে নাম ছিল। এই টিউলিপ বাগানে বর্তমানে 1.5 মিলিয়ন টিউলিপ ফুল রয়েছে, যেটা 30 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এই টিউলিপ গার্ডেন খোলা হয়েছিল কবে? 2007 সালে জম্মু কাশ্মীরের শ্রীনগরে এই টিউলিপ গার্ডেনটা খোলা হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। ওয়াস ইন্ডেক্স নৌমহড়া ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে সম্পন্ন হয়? তো এই নামের মধ্যেই, মানে এই যে অস ইন্ডেক্স, এই নামের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে, দেখে নাও। অস, AUS, অস ফর কি? অস ফর হলো অস্ট্রেলিয়া। অস ফর অস্ট্রেলিয়া। INDর মানে কি? INDর মানে ইন্ডিয়া। আর EX এর মানে কি? EX এর মানে এক্সারসাইজ, অর্থাৎ অস্ট্রেলিয়া ইন্ডিয়া এক্সারসাইজ। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এক্সারসাইজ, যার নাম হলো অস ইন্ডেক্স, এটা কার মধ্যে সম্পন্ন হয়েছে? এটা হয়েছে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে, এবং এটা হলো একটা নেভাল এক্সারসাইজ, অর্থাৎ এটা একটা নৌ মহড়া। 2023 সালে এই এক্সারসাইজের কততম এডিশন ছিল? এই এক্সারসাইজের 5th এডিশন ছিল, এবং এটা কিন্তু 2 বছর অন্তর অন্তর হয়ে থাকে। এছাড়া ভারত অস্ট্রেলিয়ার মধ্যে আরেকটা এক্সারসাইজ হয়, যেটা অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে, মালাবার এক্সারসাইজ। এই মালাবার এক্সারসাইজ শুধুমাত্র ভারত অস্ট্রেলিয়ার মধ্যে নয়, এটা হয় কোয়াড কান্ট্রিজের মধ্যে। কোয়াড কান্ট্রিজ কোনগুলো? কোয়াড কান্ট্রিজ হলো আমেরিকা। এই মালাবার এক্সারসাইজটা অ্যাকচুয়ালি ফার্স্টে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে হতো, পরবর্তীতে আরো দুটো দেশ জয়েন করেছে, কি কি? জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া। অর্থাৎ এই জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং USA, এই 4টে মিলে কোয়াড কান্ট্রিজ। তো কোয়াড কান্ট্রিজের মধ্যে সংগঠিত হয় মালাবার এক্সারসাইজ। তো এর উপরে দেখো ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। ওয়াস ইন্ডেক্স একটি দ্বিপাক্ষিক নৌমহড়া, যা প্রতি 2 বছর পর পর পরিচালিত হয়। 2015 সালে প্রথম এর অনুষ্ঠিত হয়েছিল, এবং এই বছর এটির কিন্তু ছিল 5ম সংস্করণ, অর্থাৎ 5th এডিশন ছিল। চলে আসো পরের কোশ্চেন। 2023 সালে আগস্ট মাসে উদ্যোগ রত্ন সম্মানে কে সম্মানিত হয়েছে? তো উদ্যোগ রত্ন সম্মানে সম্মানিত হয়েছে রতন টাটা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা এই বছর সর্বপ্রথম মহারাষ্ট্র সরকার দেওয়া শুরু করেছে, এবং এর ফার্স্ট যে অ্যাওয়ার্ডটা সেটা প্রোভাইড করেছে কাকে? প্রোভাইড করেছে
রতন টাটাকে। এটা কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় উদ্যোগপতি যারা বিজনেসম্যান আছে, সেই বিজনেসম্যানদের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু করেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। মহারাষ্ট্রের প্রসঙ্গ যেহেতু আসলো, মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? মহারাষ্ট্রের ক্যাপিটাল হলো মুম্বাই, যেটা আরব সাগরের তীরবর্তী। মহারাষ্ট্রের বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন তার নাম হলো একনাথ শিন্ডে এবং গভর্নর মহারাষ্ট্রের তার নাম হলো রমেশ বায়াস। তো এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রবর্তিত প্রথম উদ্যোগ রত্ন পুরস্কার রতন টাটাকে প্রদান করা হয়েছে। রতন টাটাকে 2005 সালে মহারাষ্ট্র সরকার কিন্তু আরও একটা সম্মান দিয়েছিল, মহারাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, তার নাম কি? মহারাষ্ট্র ভূষণ। এই মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ডেও কিন্তু রতন টাটাকে সম্মানিত করা হয়েছিল 2005 সালে। অসামান্য শিল্পপতিদের কৃতিত্বের জন্য এই যে উদ্যোগ রত্ন অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কিন্তু মহারাষ্ট্র সরকার এই বছর থেকে দেওয়া শুরু করেছে। চলে আসো পরের কোশ্চেন। কোন ক্রিকেটারকে বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? তোমরা যদি আইসিসি বিশ্বকাপটা ভালোভাবে দেখে থাকো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে, কারণ সেই আইসিসি বিশ্বকাপ চলাকালীন এনার অ্যাড কিন্তু বহুবার তোমরা দেখেছো। তো কোন ক্রিকেটারকে বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে রাহুল দ্রাবিড়, ভারতের প্রাক্তন ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়কে বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপিসিএল এর ফুল ফর্ম কি? বিপিসিএল এর ফুল ফর্ম হলো ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের একটা প্রোডাক্ট হলো ম্যাক লুব্রিক্যান্ট। কি লুব্রিক্যান্ট? ম্যাক লুব্রিক্যান্ট। এই ম্যাক লুব্রিক্যান্টেরই কিন্তু তিনি অ্যাড করছিলেন আইসিসি বিশ্বকাপ চলাকালীন। এখানে বাকি যে অপশানগুলো আছে এগুলো যদি আমরা রিলেট করাই, এম এস ধোনি কিন্তু বহু প্রোডাক্টের ইনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইনি হলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইনি জিও মার্টেরও কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইনি ভায়াকম 18 এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইনি স্বরাজ ট্র্যাক্টর এরও কিন্তু তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। বিরাট কোহলি থেকেও রিলেট করতে পারো, বিরাট কোহলিও কিন্তু অনেক প্রোডাক্টের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। পুমা কোম্পানির যে জুতো বা পুমা কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হয়, তো পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বিরাট কোহলি। এছাড়া ডিউরোফ্লেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এইচএসবিসি ব্যাংকের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। এছাড়া অডি কোম্পানির গাড়িরও কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন বিরাট কোহলি। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। বিপিসিএল এর সম্পূর্ণ উদ্যোগে ম্যাক লুব্রিক্যান্টের বিজ্ঞাপন দিয়েছিলেন রাহুল দ্রাবিড়, এবং রাহুল দ্রাবিড় বিপিসিএল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হয়েছেন। বিপিসিএল এর ফুল ফর্ম এক্ষুনি বললাম, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ফাউন্ডিং হয়েছিল 1952 সালে, হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত। চেয়ারম্যান অ্যান্ড এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত আছেন কে? জি কৃষ্ণন কুমার। তো আজকের ক্লাসে তোমাদের এই 9টা কোশ্চেন দেখা হয়েছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।